ঋত্বিক ঘটকের এটাই ছিল যে কোইন্সিডেন্স আর মেলোড্রামার ওপরে উনি চলতেন, মানে ওইভাবে উনি গল্পটাকে এগিয়ে নিয়ে যেতেন, কারণ ওটাই ওনার সিগনেচার। হ্যাঁ, কোইন্সিডেন্স আর মেলোড্রামা। মৃণাল সেন মৃণাল সেন যতটা সেলফ ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল অফ হিজ ওন ক্লাস, মিডল ক্লাস, সেটা কিন্তু আর কোনো ডাইরেক্টরকে আমি দেখিনি ওরকম ভাবে সেলফ ক্রিটিক্যাল হতে। ওটা হচ্ছে মৃণাল সেনের ক্যারেক্টারিস্টিক। তাই কথায় রয়েছে কলমের জোর অনেকখানি, অর্থাৎ কলম দিয়ে কিন্তু বহু বিস্তর লেখার মাধ্যমে বহু প্রতিবাদ করে তোলা যায়। এবং শুধুমাত্র কি কলম, বইয়ের পাতা, সিনেমা, টেলিভিশনে বিভিন্ন রকম চিত্র, সেগুলো কিন্তু আমাদের মনে অনেকখানি দাগ কেটে যায়। আর এই সিনেমাগুলোর পেছনে যারা থাকেন তাদের হয়তো আমরা পর্দার আড়ালেই দেখতে পাই, কিন্তু পর্দার আড়ালেই তারা থাকলেও তারা যে বিভিন্ন রকম জিনিসপত্র সৃষ্টি করেন সেগুলোর সন্ধানে কিন্তু চলে আসি বারে বারে আমরা। এবং আজকে আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সামনে একটা নতুন এপিসোড, নতুন অধ্যায় নিয়ে। আমার সাথে রয়েছেন শুভা দাস মল্লিক ম্যাডাম। এবং আলাদা করে আমার বলতে হবে না আপনাদের কার পরিচয়, তার অনবদ্য সৃষ্টি, ক্যালকাতা সোনাতা থেকে শুরু করে বিভিন্ন রকম যে ছবি, নবজাগরণের গান থেকে শুরু করে আপনাদের মনে যে দাগ কেটেই ফেলেছে সেটা আমি একেবারেই জানি। এবং ওনার সম্পর্কে জানতেই কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে এসছি ওনাকে। এবং আজকে গল্প হবে, আড্ডা হবে, এবং এই যে যাত্রাপথ আপনার, সেই যাত্রাপথ সম্পর্কে কিন্তু আমরা তুলে ধরবো আজকে। তো একেবারে ছোটবেলা থেকে আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটা ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে এটা হবো বা বড় হয়ে এটা হবো, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। আবার অনেকে তো ছোটবেলায় অনেক স্বপ্ন থাকে, যেরকম আমার নিজস্ব ছোটবেলায় যখন একটু বড় হলাম দেখতাম টোটো গাড়িগুলো চলছে, না টোটো চালাবো। মানে স্বপ্ন ধীরে ধীরে মানে বদলায় একেবারে। ক্লাস 7 একটা স্বপ্ন থাকে, 8 থাকে, আবার বড় হয়ে সেই স্বপ্ন বদলে যায়। তো আপনার ছোটবেলায় কি স্বপ্ন ছিল? একেবারে যে সিনেমা নিয়ে কাজ করার, নাকি? না, সেরকম সিনেমা নিয়ে কাজ করার কোনো স্বপ্ন আমার ছিল না। একটা জিনিস আমি মানে মোটামুটি খুব ছোটবেলায় যে সেই রকম একটা বিরাটভাবে স্বপ্ন দেখেছি তা নয়, অত অ্যাম্বিশাস আমি কোনোদিন ছিলাম না। কিন্তু তারপরে আমি বুঝেছিলাম যে আমি কর্পোরেট জগতে ফিটিং করব না, মানে একাডেমিক কেতেই আমাকে থাকতে হবে, মানে ওখানেই আমি বেস্ট ফিটিং করি। তো সেটা আমি বুঝে গিয়েছিলাম মানে স্কুলে থাকতে থাকতেই মোটামুটি। এবং আরেকটা জিনিসও বুঝেছিলাম যে অনেকেই আমাদের ক্লাসে মানে বোধহয় 50% স্টুডেন্টদের অ্যাম্বিশন ছিল ডাক্তার হওয়ার। আচ্ছা। তো সেটা কিন্তু আমার ওই ডাক্তার, ওই বায়োলজি পড়ে ডাক্তার হওয়ার সেটা না, তাই মানে তথাকথিত গোল্ড একটু ছাড়িয়ে মানে মানে ওই ক্লাস 10 এর পর কি হয়, বাবা মা যে সায়েন্স নিয়ে পড়ো। হ্যাঁ, আমাদের তো তখন আমাদের তো 10+2 ছিল না, আমাদের তো ক্লাস 9 থেকেই স্ট্রিম আমাদের হচ্ছে 11 ক্লাস, মানে হায়ার সেকেন্ডারি হয়েছিল 11 ক্লাসে, 10+2 নয়। হ্যাঁ, তো সেই জন্য ক্লাস 9 এসে সায়েন্স নিলাম। কিন্তু এই অঙ্ক করতে ভালো লাগতো, ফিজিক্স ভালো লাগতো, তো সেই থেকেই আমি ফিজিক্সের লাইনে যাবো, ডাক্তারির লাইনে যাবো না। ওটা বাবা ওই 7 years অনেক দিন কষ্টাতে হবে, অনেক পড়াশুনো, অনেক কিছু, বড় বড় নাম মুখস্থ করতে হবে, হাড়ের নাম, মাসেলের নাম, ওসব আমার দ্বারা হবে না। তো তার থেকে বাবা ফিজিক্সের মুখস্থ কম, সেই জন্য ফিজিক্স নিয়ে পড়াটাই ভালো করে আমি তখনই মানে মোটামুটি ঠিক করি যে ফিজিক্স নিয়ে পড়বো, এই আর কি। আচ্ছা, ফিজিক্স নিয়ে পড়লেন এবং ফিজিক্স নিয়ে পড়তে পড়তে হঠাৎ এত সুন্দর মানে ফিল্ম বানানোর চিন্তাধারা। সেইটা দেখুন, সেটা এমন ভাবে এসছে যে দূরদর্শন যখন ন্যাশনাল নেটওয়ার্ক হয়ে গেল 1984-এ, তখন একটা প্রফেসর ইয়াশপাল তখন ইউজিসির চেয়ারম্যান। তো উনি দূরদর্শনে একটা শুরু করেন কান্ট্রি ওয়াইড ক্লাসরুম, মানে ওটার উদ্দেশ্য হচ্ছে যে যেসব ছোটখাটো শহর বা মফস্বলে অনেক আছে, সেখানে ভালো টিচার পাওয়া যায় না, তো টেলিভিশনের মাধ্যমে যদি ভালো টিচারদের পড়ানো বা অন্যান্য এনরিচমেন্ট প্রোগ্রাম যদি তুলে ধরা যায় তাদের জন্য, এবং টেলিভিশনের ওই ন্যাশনাল নেটওয়ার্কে তারা অনায়াসে সেটা দেখতে পাবে, তো তাহলে পরে তারা উপকৃত হবে। এই কথা চিন্তা করে উনি
কান্ট্রি ওয়াইড ক্লাসরুম শুরু করেছিলেন। এবং তখন বিভিন্ন জায়গায়, আমি তখন বোম্বেতে থাকি, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ইত্যাদিতে যে এরকম এডুকেশনাল প্রোগ্রাম বানানো হবে, তার জন্য কিছু ফান্ড আসবে, তো তোমরা তৈরি হও কারা কারা ইন্টারেস্টেড। তো বোম্বেতে থাকতেই আমি একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করি, তারপরে আমার কত দিল্লিতে বদলি হয়ে যায়, দিল্লিতে চলে আসি। মানে সেই থেকে আমার একটা যে এডুকেশনাল ছবি করতে হবে, প্রায় ওই পড়াশোনাটাই তার মাধ্যমটা চেঞ্জ হয়ে যাবে, এডুকেশনাল ছবি, সে আমার মনের মধ্যে একটা ইন্টারেস্ট জাগে আর কি। এবং তখন ওই নানান রকম এই যে কার্ল সেগানের কসমস ওইগুলো সব দেখানো হতো দূরদর্শনে, ওইগুলো দেখতাম, ওইগুলো দেখে আরো যে এইগুলো তো কি ভালো ভালো ছবি, লিভিং প্ল্যানেট, এগুলো তো সবই এডুকেশনাল টেলিভিশন প্রোগ্রাম, যে ওই ধরনের কিছু একটা করব। তো সেই ইচ্ছেটা মনের মধ্যে আস্তে আস্তে মানে দানা মারতে থাকে। তারপর সেটার থেকেই আর কি এই যে আমার এমনিতে ফিল্ম মেকিং তো শুরু হচ্ছে এডুকেশনাল ছবি নিয়ে, এডুকেশনাল ছবির জন্য স্ক্রিপ্ট লেখা ইত্যাদি। তখন টার্নিং পয়েন্ট বলে দূরদর্শনে একটা সায়েন্স ম্যাগাজিন হতো, টার্নিং পয়েন্টের জন্য অনেকগুলো স্ক্রিপ্ট লিখেছিলাম। তারপরে জি শুরু করলো, জি একটা এডুকেশন চ্যানেল শুরু করলো, জি এডুকেশন। ওরা তখন সবে তো কম্পিউটার আসছে, সেই কম্পিউটার নিয়ে অনেকগুলো ওরা প্রোগ্রাম করেছিল। তো সেখানে একটার নাম ছিল ছোটা বাইট, আরেকটা ছিল এবিসি অফ কম্পিউটার্স, ওগুলোরও স্ক্রিপ্ট লিখেছিলাম। তো আমার মানে এই জগতে আশাটা হচ্ছে এডুকেশনাল ছবির হাত ধরে। আচ্ছা, তারপরে বোম্বেতে থাকতে ওখানে জেভিয়ার ইনস্টিটিউট অফ কমিউনিকেশনস আছে, সেইখানে তখন ইভিনিং কোর্স হতো, এখন তো এটা পুরো ডে টাইম কোর্স হয়ে গেছে, তখন ইভিনিং কোর্স হতো যাতে ওয়ার্কিং লোকেরা আয় করতে পারে। সেইখানে ফিল্ম প্রোডাকশনের একটা কোর্স করেছিলাম। তো পরে সেই ফিল্ম প্রোডাকশনের যে একটা হাতে খড়ি, ওই কোর্সটার মধ্যে দিয়েই হলো আর কি। তারপরে দিল্লি এসে মানে যখন তারপরে প্রোগ্রাম মানে অ্যাকচুয়াল প্রোডাকশন যখন কলকাতায় আমরা বদলি হয়ে এলাম, কলকাতার এই এডুকেশনাল মিডিয়া রিসার্চ সেন্টার ফাদার রোবেটস তখন ডাইরেক্টর, এবং তখন চিত্রবাণীর ওখানে ছিল ওদের অফিস, সেখানে গিয়ে দেখা টেকা করলাম। ফাদার রোবের সঙ্গে সঙ্গে আমাকে কিছু অঙ্ক থিমের ওপরে কিছু প্রোগ্রামের স্ক্রিপ্ট লিখতে দিলেন। তো ওই করে আর কি আমার প্রোডাকশনে আসা, ইএমআরসির হাত ধরে, ওইভাবে আমি এসেছি। আচ্ছা, আপনি বললেন যে তখন ওভাবে আপনার মানে রীতিমতো সিনেমা জগৎ বলা যায় না, মানে সিনেমার মানে প্রথম ধাপে পদার্পণ। হ্যাঁ, এবং তখন সেই সময় কোন ডিরেক্টরের কাজ আপনাকে প্রচন্ড পরিমাণে মানে আমি দেখো আমার আরেকটা যে ব্যাপারটা হয়েছিল যে কলকাতায় আমরা 1995-এ কলকাতায় আসি। এই 1995-এই সেন্ট জেভিয়ার্স কলেজে দুটো নতুন ডিপার্টমেন্ট খোলে, একটা হচ্ছে মাস কমিউনিকেশন ভিডিওগ্রাফি আর একটা হচ্ছে ফিল্ম স্টাডিজ। দুটো ডিপার্টমেন্ট খোলে। তো আমি যখন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে গেলাম, উনি বললেন যে দেখো ফিজিক্স ডিপার্টমেন্ট, তুমি ফিজিক্সের নিয়ে ফিজিক্স পড়াতে, কিন্তু ফিজিক্সের চাইছো, ফিজিক্স ডিপার্টমেন্টে তো কোনো ভ্যাকেন্সি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, কারণ মেটারনিটি লিভে যাওয়ারও ব্যাপার নেই, যে লিভ ভ্যাকেন্সি হবে সেটাও নেই, বরং আমাদের এই একটা নতুন ডিপার্টমেন্ট খুলছে মাস কমিউনিকেশন ভিডিওগ্রাফি, তুমি কি ইন্টারেস্টেড? আমি বললাম হ্যাঁ, কেন নয়। কারণ উনি দেখলেন আমার বায়োডাটাতে যে আমার এটাও আছে, এই এক্সপোজারটাও আছে। হ্যাঁ, তো সেই করে উনি আমাকে কোঅর্ডিনেটরশিপ দিয়ে দিলেন। ফাদার জর্জ ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর আমাকে কোঅর্ডিনেটরশিপ দিয়ে দিলেন এই মাস কমিউনিকেশন ভিডিওগ্রাফি। ওকে, আচ্ছা, সেখানে ফাদার জর্জের আন্ডারে মাস কমিউনিকেশন ভিডিওগ্রাফি ঠিক আছে, স্ক্রিপ্ট রাইটিং শেখানো, সাউন্ড ডিজাইনিং শেখানো, ওগুলো তো করতাম। তারপরে ফাদার জর্জ বলে তুমি ফিল্ম স্টাডিজটা দেখো। তো সেই করে মানে ফিল্ম স্টাডিজ জিনিসটা কি আমি একদম অন দ্য জব বুঝেছি, মানে করতে করতে মানে ফিল্ম স্টাডিজটা যে ফিল্ম মেকিং না, ওটা একটা কমপ্লিটলি আলাদা সাবজেক্ট, একটা মানে যে ইংলিশ লিটারেচারের মতো নাকি, যে ওটা একটা আলাদা সাবজেক্ট, যে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, ফিল্ম হিস্ট্রি, মোর অন থিওরিটিক্যালি বিভিন্ন ফিল্ম থিওরিজ, ওগুলো পুরোপুরি 100% অন দ্য জব। কিন্তু একবার ওই ফিল্ম স্টাডিজের মধ্যে ঢুকে গিয়ে মানে তখন ওটা একটা প্রচন্ড অ্যাডিকটিভ, সিনেমা জিনিসটাই তো অ্যাডিকটিভ। তো ওই সে বিভিন্ন লেখা পড়ে, যে ওয়াল্টার বেঞ্জামিনের এসে বা অন্যান্য যে বড় বড় ইয়েদের লেখা পড়ে করে আরো মানে ভেতরে ঢুকতে থাকলাম। তো তখন আমার একটা খুব রুচি হয়ে গেল। আর এর আগে যেটা হয়েছে যে আমার এই ফিল্ম স্টাডিজে ঢোকার আগে
যে সব কিছুর আলটিমেট হচ্ছে সত্যজিৎ রায়, মানে সত্যজিৎ রায়ের সিনেমা দেখে বড় হয়েছি, এবং ওই সত্যজিৎ রায়ের এস্থেটিক্স ওটাই হচ্ছে যে তার লাস্ট ওয়ার্ড, ওইরকম একটা ছিল। তারপরে ফিল্ম স্টাডিজে বিভিন্ন জনরার ছবি দেখে, অন্যান্য অটারের ছবি দেখে, তখন তুমি আসতে হচ্ছে না ওটা সত্যজিৎ রায় ইজ ওয়ান অ্যাপ্রোচ টু ফিল্ম মেকিং, যেটাকে বলা যায় রিয়েলিজম, কিন্তু আরো অনেক রকম অ্যাপ্রোচ আছে, এমন মানে অনেকগুলো স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে হিন্দি সিনেমা, অন্যান্য ভারতীয় সিনেমা, সে আমরা ভীষণ উন্নাসিক একটা যে আমরা হিন্দি সিনেমা দেখি না ওরকম একটা টাইপের। হ্যাঁ, যেমন শোলে 1976-এ তো শোলে রিলিজ হয়েছে, তখন আমি কলেজে, আমার সব বন্ধুরা শোলে দেখেছে, আমি শোলে দেখিনি, কারণ হিন্দি সিনেমা। হ্যাঁ, কারণ হিন্দি সিনেমা, তো ওইরকম একটা অ্যাটিটিউড মানে এখনো কি আছে এই বিষয়টা? না। তারপরে এখানে এসে দেখলাম ওরে বাবা, ফাদার রোবেস তো শোলের উপরে থিসিস লিখেছেন, উনি তোমার ছাত্রদের সঙ্গে শোলে অ্যানালাইজ করলেন ফ্রেম বাই ফ্রেম। আমি সেই ক্লাসে বসলাম, তো সেই ক্লাসে থেকেই মানে তখন ওই বিভিন্ন মানে ভারতীয় সিনেমার, মেইন স্ট্রিম ইন্ডিয়ান সিনেমার যে এস্থেটিক্স, সেইটার মধ্যেও যে অনেক কিছু শেখার আছে, মানে সেই জিনিসটা কিন্তু ওই আমার এই ফিল্ম স্টাডিজ পড়াতে পড়াতেই ওই উপলব্ধিটা হয়েছে। এবং ওই ইন্ডিয়ান সিনেমা, মেইন স্ট্রিম ইন্ডিয়ান সিনেমার প্রতি একটা রুচি, যে সং অ্যান্ড ডান্স সিকোয়েন্স বলো বা একটু মেলোড্রামাটিক ট্রিটমেন্ট ইত্যাদি, তো সেগুলোর যে একটা আলাদা স্টোরি আছে, তারও যে একটা আলাদা জায়গা আছে, সেইগুলো আমি রিয়েলাইজ করা শুরু করলাম, অ্যাপ্রিসিয়েট করা শুরু করলাম ওই ফিল্ম স্টাডিজ পড়াতে গিয়ে। কিন্তু আচ্ছা, এই যে মেলোড্রামাটিক বা একটা অ্যাস্থেটিক আছে, যেটা আমরা দেখে আসছি যে নায়ক নায়িকার প্রেম হচ্ছে এবং একটা গান হচ্ছে, ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর একটা মিউজিক বাজছে, তো এখন কি আমাদের মানে যে সিনেমাগুলো হচ্ছে বা বিভিন্ন সিরিজ দেখতে পাচ্ছি, সেই সিরিজগুলো কি অন্য পথে চলছে? বা মেইন স্ট্রিম যে আমাদের আগেকার যে তথাকথিত সিনেমা, মানে একটা জনারে তো আমাদের অনেক সিনেমা একই রকম থাকে, তো সেক্ষেত্রে এখন যে ওটিটি প্ল্যাটফর্মে সিরিজগুলো দেখতে পাচ্ছি, সিনেমাগুলো দেখতে পাচ্ছি, সেগুলো আপনার কি মনে হয় যে আগের আর বর্তমানের মধ্যে পার্থক্য? আচ্ছা, আগের যেটা এতে ভারতীয় সিনেমা বা বাংলা সিনেমা তো অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে গেছে, তো মানে যেমন আমি তো দিল্লিতে বড় হয়েছি, তো দিল্লিতে আমি যদিও বললাম যে সত্যজিৎ রায় ইজ দ্য লাস্ট ওয়ার্ড, সেটা স্ট্রিক্টলি ট্রু নয়। হ্যাঁ, কারণ দিল্লিতে আমি দুটো সোর্সে বাংলা সিনেমার সঙ্গে কানেকশন ছিল আমার। এক হচ্ছে দিল্লিতে ডিলাইট সিনেমা বলে একটা সিনেমা হল আছে, যেখানে সকাল 9টার সময়, রবিবার সকাল 9টার সময় বাংলা সিনেমা দেখাতো, ঠিক আছে? তো সেই নতুন বাংলা সিনেমা হলেই আমরা যেতাম, মানে রবিবার সকাল 9টা, মানে 7টার মধ্যে উঠতে হবে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে, মানে স্কুলের চেয়েও তাড়াতাড়ি টাইপের গিয়ে বেরিয়েছি। তখন আপনার বয়স কত? আসে আমি তো স্কুলে পড়ি, হচ্ছে ক্লাস 7, 8, 9, একদমই অল্প, হ্যাঁ, মানে সবে 12-13 বছর, 14 বছর, হ্যাঁ ওরকম। তো ওখানে গিয়ে দেখেছি, ওখানে অতিথি দেখেছি, অতিথি যখন দেখেছি তখন তো বেশ ছোট, অতিথি, আপনজন সব ওইখানে ডিলাইট সিনেমাতে দেখেছি, ঠিক আছে? ওইটা একটা ছিল। আরেকটা ছিল দিল্লিতে পুজোর সময় বাংলা সিনেমা দেখানো হয়, তো সেই পুজো প্যান্ডেলে বসেও অনেক বাংলা সিনেমা দেখেছি। মানে তখন থেকেই বাংলা সিনেমার প্রতি ঝোঁকটা বেশি। হ্যাঁ, মানে সেই তখন মানে এই যে তরুণ মজুমদার, তপন সিনহা, তরুণ মজুমদার, এদের ছবির সঙ্গে একটা এক্সপোজার আর কি, তো সেগুলো কিন্তু আমার ওই দিল্লিতে থাকতে স্কুল অবস্থাতেই হয়েছে। শুধু মানে সত্যজিৎ রায় যে লাস্ট ওয়ার্ড সেটা একটু আমার বলা উচিত হয়নি, কারণ তপন সিনহা, তরুণ মজুমদারের ছবিও যথেষ্ট আমরা এনজয় করে দেখতাম, এবং সেগুলোর থেকে সব নানান রকম মানে ওই ডায়ালগগুলো, বিশেষ করে তরুণ মজুমদারের ছবি ডায়ালগগুলো, সেগুলো আমাদের কথার মধ্যে, আমাদের লিঙ্গর মধ্যে ঢুকে গিয়েছিল। আমার বন্ধুরাও দেখতো, আমরা দেখছি, মানে ওটা আমাদের একটা পপুলার কালচারের মধ্যে ঢুকে গিয়েছিল। কিন্তু দিল্লিতে থেকে হিন্দি সিনেমা দেখবো না এরকম ভাবনা কেন? ওসব আমার বাবার উন্নাসিকতা, ওসব সেটাই যে হিন্দি সিনেমা দেখবো না। তাও আমার 2-1জন কাজিনের সঙ্গে দেখেছি, বিশেষ করে ঋষিকেশ মুখার্জির ছবি টবিগুলো তো দেখেইছি। তারপরে বাসু ভট্টাচার্যার ছবি দেখেছি, ঋষিকেশ মুখার্জির ছবি দেখেছি, একেবারে যে দেখিনি তা নয়। আচ্ছা, বর্তমান যে সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্ম, এটা কি কোনো কারণে মানে সিনেমা মানে মেইন স্ট্রিম সিনেমাকে কোনো কারণে বিচ্ছিন্ন করছে, বা মানুষ কি প্রচন্ড পরিমাণে মোবাইলে সিরিজটা দেখে নিচ্ছে আর সিনেমা হলে যাচ্ছে না, এমন কি প্রবণতা বাড়ছে আপনার? কিন্তু সিনেমা হলে তো যাচ্ছে, দেখি তো আমরা, এই তো গেলাম আমরা ইয়েতে, কালকেই নবীনাতে গেলাম ধুরন্ধর দেখতে, তো লোকজন তো যায়, মানে হ্যাঁ, এমন তো নয় যে যায় না লোক, অন্তত শহরে তো লোকজন যায়। গ্রামে গঞ্জের কথাটা আমি জানি না, কারণ একটা সময়
সময় ছিল যখন সেই গ্রামে গ্রামে ছোট ছোট সিনেমা হল ছিল বা ভিডিও পার্লার ছিল, ভিডিওর যুগে সে ভিডিও হল ছিল, সে ভিডিওতে লোকজন ভিড় করে দেখতো। কি এখন তো সে ভিডিও উঠে গেছে, সিনেমা হলগুলো তো শহরেই বন্ধ হয়ে যাচ্ছে, তো গ্রামের কথা তো আলাদা। সুতরাং সে গ্রামের লোকজন যে সিনেমাটা কোথায় ওই ওই মোবাইলেই বসে বসে দেখে। আমি কিন্তু দেখেছি অনেককে যে বসে বসে মোবাইলে বসে বসে সিনেমা দেখছি, এটা কিন্তু আমি দেখেছি। হ্যাঁ, সেই মোবাইল ছাড়া আর কি করে তারা সিনেমার সঙ্গে যোগাযোগ রাখে, কি কোথায় কি সিনেমা দেখে, সত্যি সেটা কিন্তু আমার স্টাডি করা হয়নি। কিন্তু এককালে তো দেখতে, কারণ ভিডিও হলগুলো যখন ছিল তখন ভিডিও হলগুলো বেশ ভালোই চলতো। তার আগে সিনেমা হল ছিল, সেগুলো তাদের মতন করে চলতো। এখন তো সবই বন্ধ হয়ে গেছে। সত্যি গ্রামে গঞ্জের লোক কি করে মানে সিনেমা কোথায় কি করে দেখছে সেটা কিন্তু, কারণ এখন তো সবই মানে যত রকম সিনেমা হল ছিল সেগুলো বন্ধ হয়ে সব মাল্টিপ্লেক্স হয়ে গেছে। আর এই এত এত দাম বাবা, সে কটা একদম এত এক্সপেন্সিভ টিকিট। মানে আগে তো আমি যখন ছোট ছিলাম তখন আমার প্রথম সিনেমা দেখা হলো চাঁদের পাহাড়, এবং আমি 30 টাকার টিকিটে দেখেছিলাম বাবার সাথে। এখন সেটাই দেখতে গেলে 195 টাকা, 210 টাকা, তার নিচে কোনো মানে টিকিট নেই। এবং যার জন্যই হয়তো মানুষ প্রচন্ড পরিমাণে মানে একটা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিলাম 199 টাকা দিয়ে বা 999 টাকায় পুরো ইয়ারলি একটা সাবস্ক্রিপশন নিলাম, তারপর আমি ওটা দেখতে থাকলাম। সেটা একটা কারণ ডেফিনেটলি। আচ্ছা, বর্তমান সিনেমার কোন পরিচালকের কাজ আপনার ভালো লাগে? অনিক দত্তর কাজ ভালো লাগে, খুব ইন্টারেস্ট, খুব উইটি অনিক দত্ত আছে। তারপরে এই এক্সপেরিমেন্টাল কাজে নধরের ভেলা, প্রদীপ তো সবসময় একটা সিনেমার ভাষা নিয়ে এক্সপেরিমেন্ট করে, সেটা আমার ভালো লাগে। তারপরে এই যে একাডেমি অফ ফাইন, এটা একাডেমি অফ ফাইন আর্টসটা অবশ্য পুরোপুরি একটা স্টুডেন্ট ফিল্মের মেজাজে করা জিনিসটা, মানে প্রাক্কালে একটি কনফ্লিক্ট হয়েছিল কমার্শিয়াল, ওটা হিসেবে স্টুডেন্টদের তৈরি হিসেবে ছোটখাটো ঝামেলা মতো হয়েছিল। হ্যাঁ সেটাই। হ্যাঁ, তো সুতরাং ওটাকে তাও ওটা ঠিক আছে, ইন্টারেস্টিং ইয়ে আছে, কিন্তু ওটা ওরকম অত সিরিয়াসলি নেওয়ার মতন ঠিক নয় ছবিটা। এছাড়া এদের মধ্যে আমি কৌশিক গাঙ্গুলির অনেক ছবি দেখেছি, খারাপ না, ভালোই লাগে। আর কে বলো তো, আর কার ছবি? অপর্ণা, দেখো গৌতম ঘোষের ওই লেটেস্ট পরিক্রমা লেটেস্ট ছবি আমার দেখা হয়নি, আমার মিস হয়ে গেছে। নন্দনের স্পেশাল স্ক্রিন ছিল, মিস হয়ে গেছে। অপর্ণা সেনেরও লাস্টের দিকে শেষের দিকে 2-3টে ছবি আমি কিন্তু দেখিনি, দেখা হয়নি আমার। মানে অপর্ণা সেনের সিনেমা কিন্তু বলা যায় রীতিমতো একটা সিনেমা বারবার দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, না সেটা তো নিশ্চয়ই। মানে কিছু পরিচালকের সৃষ্টি এমন থাকে যে সিনেমাগুলো আমরা বারবার দেখলে বারবার রকম রাখে। সে তো নিশ্চয়ই। না, অপর্ণা সেনের যে সিনেমাটা আমি লাস্ট দেখেছি সেটা হচ্ছে, ওটার নাম বোধহয় ঘরে বাইরে এখন, আচ্ছা, তাই না? ঘরে বাইরে এখন, ওইটাই অপর্ণা সেনের লাস্ট দেখেছি আমি। তারপরে বোধহয় আরো দু একটা করেছেন, কিন্তু সেগুলো আমার দেখা হয়নি। আচ্ছা, আপনি একজন ফিল্ম মেকার, আর সেই হিসেবে একটা ফিল্ম তৈরি করার আগে আপনার ভাবনা চিন্তা। আচ্ছা, তারপরে বলছি এই এদের মধ্যে সুমন ঘোষের ওটা কিন্তু নিয়ে খুব গাগা হয়েছিল, খুব ছবিটা চলেও ছিল, খুব ভালো রিভিউও পেয়েছিল, কিন্তু আমার মনে অতটা দাগ কাটেনি। সেটা হচ্ছে পুরাতন। আচ্ছা, পুরাতন ছবিটা দেখলাম তো গিয়ে, ওখানে আমার মনে দেখে সৃজিত মুখার্জির কোনো কয়েকটা ছবি খুব ভালো লাগে, যেমন পদাতিক আমার বেশ ভালো লেগেছে, পদাতিক। কিন্তু পুরাতনটা সেই অনুযায়ী ঠিক সেভাবে মানে ঠিক ডাজন্ট রিং ভেরি ট্রু, কিছু একটা খাঁটি ছিল ছবিটার মধ্যে, সেভাবে আমার মনকে টাননি। আচ্ছা, আপনার কাছে সিনেমার ভাষা বলতে কি? মানে একটা ছবি আঁকলে সেই ছবিটা তো এক একজন এক এক হিসাবে দেখবে। নিশ্চয়ই। আমার কাছে একটা ফুল মানে অন্য কারোর কাছে সেই ফুলের পাপড়ি রংটা গাঢ় লাগতে পারে। তো সেক্ষেত্রে একটা সিনেমার মনন কি বোঝায় আপনার কাছে? মানে সিনেমাটা কিভাবে দর্শকদের হিট করলে আপনার মনে হয় যে না, আমি আমার ভাষা হিসেবে বোঝাতে পেরেছি দর্শকদের? প্রথমে তো এমনি সাধারণ দর্শকের কথা যদি আমরা মাথায় রাখি, প্রথমে যেটা সত্যজিৎ রায়ও বলতেন, বারবার বলতেন যে একটা টান টান গল্প থাকা দরকার। সেই গল্পের টানে দর্শক দেখবে। সাধারণ দর্শক তো অত এস্থেটিক্সে এনজয় করার জন্য দেখে না, তারা এন্টারটেনমেন্টের জন্য দেখে, এবং সেই গল্পটা একটা টান টান গল্প হতে হবে। তো সত্যজিৎ রায় এটা বারবার বলতেন, সিনেমার মাধ্যমে ভিজুয়াল মিডিয়ামে গল্প কি করে তুমি ভালোভাবে বললে সেইটা মাস্টার করো আগে, সেইটা মাস্টার করো যে গল্পটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে। তো সেইটা একটা থাকতে হবে, সেটা প্রথম। হ্যাঁ, আচ্ছা, যে এক একজন যেরকম ঋত্বিক ঘটকের এটাই ছিল যে কোইন্সিডেন্স আর মেলোড্রামার ওপরে উনি চলতেন, মানে ওইভাবে উনি গল্পটাকে এগিয়ে নিয়ে যেতেন, কারণ ওটাই ওনার সিগনেচার।
হ্যাঁ, কোইন্সিডেন্টাল মেলোড্রামা। মৃণাল সেন was মৃণাল সেন যতটা সেলফ ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল অফ হিজ ওন ক্লাস, মিডল ক্লাস, সেটা কিন্তু আর কোনো ডাইরেক্টরকে আমি দেখিনি ওরকম ভাবে সেলফ ক্রিটিক্যাল হতে। ওটা হচ্ছে মৃণাল সেনের ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, তো সেরকম এক একজন অটরের এক এক রকম কি বলবো অ্যাটিটিউড ঠিক না, এক এক রকম অ্যাপ্রোচ টু দ্য মিডিয়াম থাকে, এবং তারা সিনেমাটাকে তাদের মতন করে আর কি ইয়ে করে। তো সেখানে একটা অনেস্টি থাকা দরকার। আমার মনে হয় যে প্রিটেনশিয়াসনেসটা থাকা, মানে আমি একটা আটলামি, ইচ্ছে করে আটলামি করছি দেখানোর জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা অ্যাভয়েড করলে তুমি যেটাতে বিশ্বাস করো সেইটা দেখাও, যেটা তুমি বোঝো সেইটা দেখাও। প্রিটেনশিয়াসনেসটা থাকলেই যত গন্ডগোল। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এখন তো সিনেমা বরাবরই মানুষের খুবই কাছে, এবং এসকেপ পয়েন্ট আমার মনে হয় সিনেমা একটা প্রচন্ড পরিমাণে, কিন্তু তার সাথে মানে যে থিয়েটার থেকে তো বহু শিল্পী ওঠে। তো আপনার কি মনে হয় যে মানে এখন কি থিয়েটার প্রচন্ড পরিমাণে কমে গেছে? মানুষ কি মানে আর থিয়েটারে দেখতেছে না? এই তো আমি বলছি তোমাকে, এই 11 তারিখে আমি দেখতে যাচ্ছি মেঘনাদ। সেটা হচ্ছে মেঘনাদ সাহার উপরে চন্দন সেনের ডাইরেক্ট করা, চন্দন সেন অভিনয় করেছেন বোধহয়। তো একজনকে সিদ্ধার্থ মাইতিকে আমি টিকিট কাটতে বলেছিলাম, সে বলে প্রচন্ড মানে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, এবং আমারও জানাশোনা যারা দেখেছে সে দেখে বলছে যে হাউসফুল। তো এরকম একটা সায়েন্টিস্টের উপর একটা সিনেমা, যেখানে সাইক্লোট্রন আছে, কত রকম সব টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, সেখানে মানে শো এর পর শো হাউসফুল যাচ্ছে। তো তার মানে কি, যে কলকাতার লোকেরা তো ভালো জিনিস এখনো অ্যাপ্রিসিয়েট করতে জানে। হ্যাঁ, সুতরাং যে থিয়েটার যে উঠে গেছে তা না, থিয়েটার কিন্তু আছে, থিয়েটার কিন্তু লোকে দেখছে, এবং থিয়েটার নিয়েও এই তো আমার সেদিন গিয়েছিলাম একজনের বাড়িতে, তারা বললো যে অনির্বাণ ভট্টাচার্য, তো অনির্বাণ ভট্টাচার্যকে স্টেজে বললো কি ভালো, সিনেমায় তো দেখেছি কিন্তু কি ভালো তিতুমির না। হ্যাঁ, তো সেই তো সুতরাং থিয়েটার আছে, থিয়েটার এই নয় যে থিয়েটার মরে যাচ্ছে। আচ্ছা, একটা সিনেমা মানে চিন্তা হয় কিরকম, মানে সিনেমার কথা মাথায় আসে কি করে যে এই বিষয়টার উপর কাজ করবো? আপনি প্রথমেই বলেন যে শিক্ষামূলক বিভিন্ন ছবি করতে আমার ভালো লাগতো, তো হঠাৎ করে মানে এই টপিকটার উপর কাজ করবো, এই ভাবনাটা কি করে আসে? সেটা কি করে আসে বলাটা খুব, মানে এক একটা ছবি এক এক রকম ভাবে আর কি ইন্সপিরেশনটা আসে এক একটা ছবির। মানে আমার জন্য যে ছবিটা রিসেন্টলি, যেটা সবচেয়ে মানে খুব তাড়াতাড়ি প্রচুর দর্শকের কাছে পৌঁছেছে এবং অনেক জায়গায় স্ক্রিনিং হয়েছে অন ইনভিটেশন, সেই ছবিটা হচ্ছে ডিয়ার মাস্টার, সেই ছবিটার নাম। এবং সেই ছবিটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু আর আইনস্টাইনের মধ্যে সম্পর্কের একটা টানা পড়ে সেইটা নিয়ে। তো ওইটা একজনের প্রফেসর রায়চৌধুরী ওনার একটা টক অন সত্যেন্দ্রনাথ বোস, সেইটা শুনে আমি ইনফ্যাক্ট সেটাকে আমাকে 1.5 ঘন্টার টক আমাকে বলছিল একটা 20 মিনিটের দিয়ে করে দাও। সেইটা করতে গিয়ে তখনই আমার মাথায় আসে যে এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট হতে পারে, যে সত্যেন্দ্রনাথ বোস আর আইনস্টাইনের মধ্যে মানে সম্পর্কের মধ্যে একটা শেড সমীকরণ রিলেশনশিপ আর কি। সমীকরণ তো নয়, মানে একজন হচ্ছে স্টার ওয়ার্ল্ড ওয়াইড, আরেকজন হচ্ছে তার নামই কেউ জানে না। সত্যেন্দ্রনাথ 32 বছর বয়সে তার নামই কেউ জানতো না। সেই দুজনের মধ্যে মানে দুজনের একসঙ্গে বহু সায়েন্সটাইন স্ট্যাটিস্টিক্স একটা একসঙ্গে কাজ, তো সেইটার তখন ওই সাবজেক্টটা নিয়ে একটু পড়াশোনা শুরু করি, এবং তখন ঠিক আছে এটা আমি নিজের টাকাতেই করি, একটা লো বাজেট ছবি করি, নিজের খরচেই করি। তো করে আমি ওটা করা শুরু করলাম আর কি। তো সেটা হলো, তো সেই ছবিটা তো ওটা আমি লোকজনকে বলি, বাবা তুমি ফিজিক্সের ছাত্র না হলে এই ছবিটা দেখো না, মানে ইটস আ লিটল হেভি অন ফিজিক্স, কিন্তু তা সত্ত্বেও তো প্রচুর দর্শকের কাছে পৌঁছেছে। ওই যে টানটান গল্প, হ্যাঁ সেটা একটা আছে হয়তো কিছুটা। তো সেই মানে এক একটা ছবির জন্য ইন্সপিরেশন এক এক রকম ভাবে আছে আর কি, এক এক দিক। আর ওটা নিয়ে আপনি যে বলেন যে ওই বড় ইয়েটাকে 20 মিনিটের মধ্যে ছোট করতে, আর যেটা ওনার লেকচার যেটা ছিল প্রফেসর শ্রীরূপ রায়চৌধুরী, শ্রীরূপ রায়চৌধুরী 1.5 ঘন্টার লেকচার দিয়েছিলেন এসএন বোস সেন্টারে। তো সেইটা এসএন বোস সেন্টারের ডাইরেক্টর বলেছিলেন যে একটা 20 মিনিটের করো, কারণ 1.5 ঘন্টা ইউটিউবে দেওয়ার জন্য একটা 20 মিনিটের ভার্সন করো, তাহলে মানে লোকে পুরোটা দেখবে। তো সেইটা করতে গিয়ে মানে বারবার ন্যাচারাল লেকচারটাকে বারবার শুনে করে, তো তাই থেকে আর কি আমার হলো যে এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। মানে রীতিমতো বলা যায় যে কি ফিজিক্সের গন্ডি পেরিয়ে মানে শিক্ষকতা করতে করতে নিজেরও শেখা, এবং সেই শেখা থেকেই কিন্তু হাত ধরে এমন ডিয়ার মাস্টার থেকে শুরু করে বিভিন্ন রকম অনবদ্য সৃষ্টি।
এবং কেবলমাত্র অনবদ্য সৃষ্টি নয়, তার জীবনের গল্প, যে ছোটবেলায় কি ভাবা, একেবারে মানে পুজোর প্যান্ডেলে গিয়ে কি সুন্দর বাংলা সিনেমা দেখা, একেবারে মানে একটা মানুষ ছোটবেলা থেকে যে চিন্তা নিয়ে বড় হয়, বড় হতে হতে অনেক রকমের পরিস্থিতি আসে, অনেক ধরনের ভাবনা আসে, এবং সেখান থেকেই কিন্তু এমন অনবদ্য সৃষ্টি এবং সৃষ্টি করতে রীতিমতো বলা যায় এমনই মানুষ সৃষ্টি হন, তারা নিজেদের যে তৈরি সেই সৃষ্টি সবার সামনে তুলে ধরেন। এবং এমন বহুদিন ধরে ফিল্ম স্টাডিজ মানে শিক্ষকতা করছেন তার উপরে, তো এখন কিন্তু অনেকেই আছে যারা নিয়ে থেকে ফিল্ম বানাতে চায় বা চেষ্টা করে, তো তাদের ক্ষেত্রে আপনার কি বার্তা, মানে ইতিবাচক কি কি করতে পারে তারা, বা কি কি করলে তারা এই পথটা আরো সুন্দর হবে? হ্যাঁ, কারণ এখন ফিল্ম মেকিংটাতে ডিজিটাল টেকনোলজি আসার পর অনেক সহজ হয়ে গেছে। তো সেই জন্য আমি যেটা দেখছি, আমি তো অনেক বছর ধরে এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শর্ট অ্যান্ড ডকুমেন্টারির প্রিভিউ কমিটিতে আছি, এবং শর্ট অ্যান্ড ডকুমেন্টারির প্রিভিউ কমিটিতে থেকে সে যত ছবির এন্ট্রি হয় সে সব তো দেখতে হয় আমাকে। তো সেখানে দেখি যে এইসব ইয়াংস্টারদের করা অনেক ছবি জমা পড়ে, সেগুলো দেখতে হয়। তো সেগুলোর মধ্যে কয়েকটা ছবি বেশ ইন্টারেস্টিং, ভালো আছে। কিন্তু যেটা আমি বলবো সকলকে, যে নিজেদের খরচে ছবি করাই যেতে পারে, বিশেষ করে একটি গ্রুপ করে তারা কিছু টাকা কন্ট্রিবিউট করে, সেটা একটা 1 লাখের কমেই একটা ছবি, ভালো ছবি নামিয়ে দেওয়া যেতে পারে, কঠিন কিছু না। কিন্তু চিন্তাটা, মানে ছবি করার আগে স্ক্রিপ্টের ওপরে জোর দেওয়া, স্ক্রিপ্টটাকে খুব স্ট্রং করতে হবে আর কি। স্ক্রিপ্ট স্ট্রং হলে তারপর বাকি জিনিসটা অনেকটাই সামলে যাবে। ওই স্ক্রিপ্টের ওপর জোরটা দিতে হবে, মানে গল্প টানটান থাকতে হবে, যেটা একদম হ্যাঁ সেই গল্প টানটান, এবং স্ক্রিপ্টের মধ্যে মানে স্ক্রিপ্ট কিভাবে স্ক্রিপ্টটা এগোচ্ছে, এক একটা ক্যারেক্টার কিভাবে এস্টাবলিশ হচ্ছে, সেই ক্যারেক্টারের কিভাবে গ্রোথ হচ্ছে, ক্যারেক্টার ট্র্যাজেক্টরি যেটা বলি সেটা কিভাবে হচ্ছে, তো তার সঙ্গে গল্পটা কিভাবে এগিয়ে যাচ্ছে, মানে চরিত্রের মধ্যে যে একটা পরিবর্তন আসছে তার সঙ্গে গল্পটা কিভাবে এগিয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো ভালোভাবে একটু যাচাই করে। যেমন এই রিসেন্টলি আমি দেখলাম এই হোমবাউন্ড ছবিটা, হোমবাউন্ড ছবিটা, হ্যাঁ, তো ওটাতে তো মার্টিন স্করসেজ এক্সিকিউটিভ ডাইরেক্টর, এবং যেটা উইকিপিডিয়াতেও লিখেছে আরো অনেক জায়গায়, যে স্করসেজ স্ক্রিপ্ট লেভেলে প্রচুর ওনার অবদান আছে, স্ক্রিপ্টটাকে প্রচুর ঘষা করেছেন, এডিটিং এর সময় বসেছিলেন, এডিটিংটা তারটা। তো যার জন্য মানে এই যে আমরা ওই প্লেইং টু দ্য গ্যালারি বলি, যে দর্শক টানার জন্য যে এলিমেন্টগুলো আমরা ব্যবহার করি সাধারণত ভারতীয় ছবিতে এগুলো দেখা যায়, সেগুলো কিন্তু কিছুই নেই। তাতে বুঝলাম যে এটা স্করসেজের ইয়েতে ইনফ্লুয়েন্সেই বোধহয় সেগুলো বাদ চলে গেছে। সে কিন্তু গল্পটা টান আছে, গল্পটা। এবং যে কোনো অনেক সিনেমায় আমরা দেখতে পাই যে হুইসপার ক্যাম্পেইনিং, মানে একটা সিনেমা দেখতে গেলে কয়েকজন 10-12 জন গেল, কিন্তু পরের দিনের কথায় কথা সিনেমাটা এত ভালো হয়েছে, এমন করতে করতে কিন্তু বহু দর্শক চলে আসে। সেটাই। আচ্ছা, আপনি এতদিন ধরে যে শিক্ষকতা করছেন, তো এমন কোন অভিজ্ঞতা যেটা মানে খুব মনে রাখার মতো বা খুব মজার, তেমন একটা অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমাদের সাথে, মানে অ্যাজ আ শিক্ষক, মানে যে কোনো হিসাবে যেটা আপনার মনে গেঁথে রয়েছে ঘটনাটি। এই রে, সেটা তো এখন ভাবতে হবে আমাকে, কি হতে পারে সেই রকম। না, একটা জিনিস আমি বলতে পারি, যে এটা কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু আমি এখনো দেখছি, এতে হচ্ছে যে যখন ছাত্রছাত্রীদের বলা হয় না যে তোমরা একটা আইডিয়া ভাবো, একটা স্ক্রিপ্ট ডেভেলপ করো, হ্যাঁ, বেশিরভাগ ছাত্রছাত্রীর একটা ইনক্লিনেশন হয় যে একটা মানে খুব ডার্ক ছবি, একটা ম্যাকাবার একটা থিমের উপরে ছবি কর, মানে সেটা হচ্ছে কিছু ক্যানিবালিজমই হোক বা ওরকম একটা অদ্ভুত সব থিম। আমরা কিন্তু আজকাল ওয়েব সিরিজে ওগুলো বেশি দেখতে পাচ্ছি, ওই সে বোধহয় ওয়েব সিরিজের ইনফ্লুয়েন্সেই হোক বা যে কারণেই হোক, ওইগুলো ওপরে ভীষণ মানে তোমার 50%-এর ওপর থিম ওই রকম ধরনের থিম আসে। তো এইটা একটা আমার খুব অবাক লাগে। সেটা কিন্তু মানে আমি আজ থেকে 10 বছর আগেও তাই ছিল, এখনো কিন্তু তাই আমি দেখি। বিরাট যে একটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু কেন এমন, কেন 10 বছর আগে তো ওয়েব সিরিজের দাপট না, ওয়েব সিরিজের দাপট ছিল না, কিন্তু জানি না কোথায় কি এক্সপোজার, কিন্তু এই জিনিসটা, এই ম্যাকাবার একটা ডার্ক চিন্তা ভাবনা, এই জিনিসটা কিন্তু
তখনও ছিল, এখনো দেখছি। মানে সহজ সরল জিনিসটা মানুষ হ্যাঁ ভাবে বুঝে। হ্যাঁ, জানি না সেটা হতে পারে। আর আরেকটা হচ্ছে যে ওদের মধ্যে যেটা থাকে, মানে যে জিনিসটা আর কি ভেরি মাচ ইন সার্কুলেশন, একটা খুব ফ্যাশনেবল, সেইটার উপরে ছবি করবো, সেইটা আমি সবসময় সাথে মানে বলি। যেমন ধরো যে একটা ইয়ে নিয়ে, রেড লাইট এরিয়া নিয়ে, আরে বাবা তুমি রেড লাইট এরিয়া যাওনি, তুমি কিছু জানো না, তুমি রেড লাইট এরিয়া নিয়ে কি করে ছবি করো? তুমি এমন একটা সাবজেক্ট নাও যেটার উপর তোমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, সেরকম একটা সাবজেক্ট নাও। হ্যাঁ, তো কিন্তু ওই রকম মানে যে কোনো একটা ফ্যাশনেবল জিনিস নিয়ে তারা মানে আমরা এখন ট্রেন্ডে গা ভাসাই, মানে ট্রেন্ডে, হ্যাঁ, যেতে হবে তো আমাকে ওটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমার বিভিন্ন রকমের টপিক আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এমনই কিন্তু বিভিন্ন রকম মানে খোঁজে আপনাদের সামনে নিয়ে থাকবো আরো আবার একটা নতুন অধ্যায়, নতুন এপিসোডে। আবারও আজকে আমি আবার বলে দেবো, আজকে যার সাথে ছিলাম তার হাতেই কিন্তু তৈরি বিভিন্ন অনবদ্য সৃষ্টি, আমাদের সবার প্রিয় শুভা দাস মল্লিক।